ট্যাক্সিস আর নোমোস কথাটা আসছে, যেটা ট্যাক্সিস মানে বিন্যাস আর নোমোস মানে বিধি। ট্যাক্সোনমিক মানে কি? বিন্যাস, বিধি, তিনটে কাজ মনে রাখবে। নামকরণ করা হচ্ছে, শনাক্তকরণ করা হচ্ছে, প্লাস তোমার শ্রেণীবিন্যাস করা হচ্ছে। নিশ্চয়ই আমার কাছে সেখানে অনেক ভ্যারিয়েশন থাকবে, তবেই তো আমি তাকে আলাদা আলাদা করে নামকরণ করছি, শনাক্তকরণ করছি, আমার গোষ্ঠীভুক্তকরণ করছি, তাই না? নতুন জীব শনাক্ত করা, বিভিন্ন ধরনের জীব শনাক্ত করা, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এটি তোমার ট্যাক্সোনমিক গুরুত্ব। প্ল্যান্টটি বা উদ্ভিদ রাজ্য শুধু কি আমের জন্যই এরা? যখন আমরা কোনো কিছু লিখবো ওই সায়েন্টিফিক নেমগুলো, তখন আমাদের আন্ডারলাইন করতে, এটা নিয়মের রুলস এর মধ্যে। এটা এখানে বলা রয়েছে যে একই গোত্রের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে সেম গণ হবে, কিন্তু প্রজাতি ডিফারেন্স হবে, কিন্তু দুটো সেম কখনোই হবে না। তাহলে প্যান্থেলিওসেশন যদি তোমাকে গ্যারুলাস লিনিয়াসের লিনিয়াস কথাটা অ্যাড করতে হবে। এইভাবে যদি লিখে দিয়ে আসো, পরীক্ষার হলে পাবে একটা বিগ 0। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 8-এর যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, আমাদের জীবন ও তার বৈচিত্র্য, তার পার্ট 3, যেটা অলরেডি পার্ট 2 হয়ে গেছে আমাদের, যার মধ্যে আমরা প্রথম পার্টে পড়েছি যে জীবন কি, তার বৈচিত্র্য কি হয়, বা আর সেকেন্ড পার্টে যেটা পড়লাম জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি সম্পর্কে। তো আজকে এবার আমরা দেখবো যে এই জীব বৈচিত্র্যের ভাগ যে করা হচ্ছে, সেই বিভিন্ন টাইপ গুলো কি কি। তো যেটাকে আমরা ট্যাক্সোনমি বলা হচ্ছে, ঠিক আছে? তো সেই ট্যাক্সোনমি জিনিসটা কি, আজকে পুরো আমাদের যে পার্ট থাকবে পুরোটাই ট্যাক্সোনমি ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে ট্যাক্সোনমি কি? জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস। তাহলে আলাদা আলাদা ফেজে ভাগ করা, আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা, সেটাই হচ্ছে আমাদের কি শ্রেণীবিন্যাস, মানে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে বলা হচ্ছে। তো এইটাই হচ্ছে তোমার এক কথায় কি ট্যাক্সোনমি। ঠিক আছে, ট্যাক্সোনমি বাংলাও যায়, ইংলিশও তার ট্যাক্সোনমি বলা রয়েছে। তাহলে ক্লাসিফিকেশন অফ ডাইভার্সিটি অফ লাইফ, যাকে ট্যাক্সোনমি বলছি, সেই জিনিসটা কি, বা কোন বিজ্ঞানী প্রথমে এটাকে প্রচলন করেছেন, এবং সেটা কি করা হয় ধাপের মধ্যে, তাই তো? তাহলে এসব নিয়ে আমাদের আজকের টপিক। তাহলে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, ট্যাক্সোনমির বাংলাটা কি রয়েছে এখানে? বিন্যাস বিধি। মানে কি? বিন্যাস মানে কি? বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা। তাহলে এই ধাপে ধাপে ভাগ করা জিনিসটা কি, বিন্যাস করা জিনিসটা কি, বা তার বিধি বা তার নিয়ম কি রয়েছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি হলো জীববিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। তাহলে এটা কিন্তু অনেক দিন থেকে করা রয়েছে, ওকে, যেখানে জীবের নামকরণ, তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ট্যাক্সোনমির মধ্যে আমরা কি কি করি। তাহলে কোনো জীবের আমরা নামকরণ করি, মানে সেই জীবটার নাম নির্দিষ্ট একটা দেয়া থাকে, যেমন তোমার নাম দেওয়া থাকে একটা, ঠিক আছে, নির্দিষ্ট নাম রয়েছে। তো ঠিক তেমন ভাবেই কোনো একটা জীবের এমন কিছু ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি, সেই নামটা যেটা তোমাকে যেখানে যাও ওই নামে চিনবে, ওকে, সেরকম কিছু নামকরণ দেওয়া। প্লাস শনাক্তকরণ করা, মানে তোমার ধরো অনেক তো জীব রয়েছে, কোনটা আম, কোনটা জাম, কোনটা কলা, কিভাবে বুঝবে? তার জন্য আলাদা আলাদা করে শনাক্তকরণ করতে হবে। তাহলে শনাক্তকরণ করা এবং গোষ্ঠীভুক্তকরণ, বিভিন্ন ভাগে মানে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা, এই তিনটে কাজ যেখানে হয়ে থাকে, তাকে আমরা যে ট্যাক্সোনমির আন্ডারে পড়ছে, বা যাকে বলা হচ্ছে কি বিন্যাস বিধি। ওকে, তো এই সম্পর্কে আলোচনা করা হয় আমাদের যেখানে, তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এবার এই ট্যাক্সোনমি কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে এই ট্যাক্সোনমি কথাটা কে ব্যবহার করেছিলেন না, অগাস্টিন পি দা ক্যান্ডল, ইনি হচ্ছেন যে প্রথম আমাদের এই ট্যাক্সোনমি কথাটা ইউজ করে থাকেন, যেটা আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে অগাস্টিন পি দা ক্যান্ডল এই কথাটা প্রথম আবিষ্কার করেছিলেন, যে ট্যাক্সোনমি জিনিসটা কি। ওকে, নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি শব্দ। এই যে ট্যাক্সোনমি, টি এ এক্স ও ট্যাক্সো, এন ও এম ওয়াই, ট্যাক্সোনমি কথাটা যদি তুমি ভাঙো, তাহলে দুটো কথা থেকে আসছে, একটা তোমার আসছে যে ট্যাক্সিস, আরেকটা প্লাস আসছে কি নোমোস। এই ট্যাক্সিস আর নোমোস কথাটার মানে কি? ট্যাক্সিস কথার মানে হলো বিন্যাস বা ডিভিশন, বিন্যাস। আর নোমোস কথাটার মানে হলো যে বিধি বা নিয়ম। বোঝা গেল? তাহলে ট্যাক্সোনমি কথাটা যদি তুমি ভাঙো, ডিভাইড করো, ট্যাক্সিস আর নোমোস কথাটা আসছে, যেখানে ট্যাক্সিস মানে বিন্যাস আর নোমোস মানে বিধি। ট্যাক্সোনমি মানে কি? বিন্যাস বিধি। ক্লিয়ার? আর এখান থেকে এমসিকিউ এগুলো আসতে পারবে। আর একটা এমসিকিউ যেটা বললাম, যে কে সর্বপ্রথম কথাটা ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে এই যে অগাস্টিন পি দা ক্যান্ডল। ওকে, আর কিছু এখানের মধ্যে নেই। এবার নেক্সট চলো, ট্যাক্সোনমিক ডেফিনেশন কি দিয়েছে দেখো, সেম একই কথা, যে জীব বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ করা হয়, তিনটে কাজ মনে রাখবে। নামকরণ করা হচ্ছে, শনাক্তকরণ করা হচ্ছে, প্লাস তোমার শ্রেণীবিন্যাস করা হচ্ছে।
সে তোমার নির্দিষ্ট নাম দেবে, তোমাকে চিনবে বা শনাক্ত করবে, আর তোমাকে নির্দিষ্ট শ্রেণীতে ডিভাইড করবে। তাহলে এই তিনটে কাজ যেখানে হচ্ছে সেটা ট্যাক্সোনমির আন্ডারে পড়ছে, তাকে বলা যায় ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। তাহলে ডেফিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা খাতায় নোট করবে যে ট্যাক্সোনমি কাকে বলে। ওকে, নেক্সট তোমার আসছে যে ক্যারোলাস লিনিয়াসের কি কি, মানে এই ক্যারোলাস লিনিয়াস কথাটা কিন্তু এর সাথে ইম্পর্টেন্ট। যে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম কথাটা বলেছিলেন ট্যাক্সোনমি আমাদের ইনি, এই ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু ক্যারোলাস লিনিয়াস সেটাকে ইউজ করেছিলেন। তিনি এই যে ক্যারোলাস লিনিয়াস বিন্যাস বিধির জনক বা ট্যাক্সোনমির জনক যাকে বলা হচ্ছে, তিনি কি করেছিলেন না সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করেছিলেন। তাহলে ট্যাক্সোনমি কথাটা প্রথম ইউজ করেছিলেন একজন, আর সেটাকে অ্যাপ্লাই করেছিলেন একজন। তো ক্যারোলাস লিনিয়াস তিনি কিন্তু এই প্রাণীদের আর উদ্ভিদ রাজ্যে অর্থাৎ কিংডম এবং এই যে প্রাণী রাজ্য বা কিংডম আর উদ্ভিদ রাজ্য এই দুটি ভাগে ভাগ করেছেন। তিনি লিনিয়াস হায়ারার্কি প্রচলন করেছিলেন। তাহলে লিনিয়াস হায়ারার্কি কেন বলা হচ্ছে, যেহেতু ক্যারোলাস লিনিয়াস এটাকে চালু করেছিলেন, তাই জন্য একে কি বলা হচ্ছে, লিনিয়াস হায়ারার্কি। ওকে, এই লিনিয়াস হায়ারার্কির মধ্যে হায়ারার্কি মানে কি, বিভিন্ন স্টেপে স্টেপে ভাগ করা, একদম নিচু থেকে স্টার্ট করে উপর স্টেপ। তাহলে এই হায়ারার্কিটা প্রথম চালু করেছিলেন কে, আমাদের লিনিয়াস। ওকে ওকে, এবার লিনিয়াস এই যে এখান থেকে এমসিকিউ, এই স্লাইডটা থেকে কি পড়বে যে আমাদের বিন্যাস বিধির জনককে ক্যারোলাস লিনিয়াস, আর প্রথম শব্দটা কে চালু করেছিলেন, অগাস্টিন পি দ্য ক্যান্ডল। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে যে লিনিয়াস তার স্পেসিস প্ল্যান্টরাম গ্রন্থে প্রায় 5,900টি উদ্ভিদ প্রজাতির উল্লেখ করেছিলেন। তাহলে তিনি কি বলছেন যে দেখো, যখনই কোনো শ্রেণীবিন্যাস করছি তখন তো নিশ্চয়ই আমি একটা দুটো প্রাণী একটা দুটো উদ্ভিদ নিয়ে শ্রেণীবিন্যাস করতে নিশ্চয়ই বসবো না, নিশ্চয়ই আমার কাছে সেখানে অনেক ভ্যারিয়েশন থাকবে, তবেই তো আমি তাকে আলাদা আলাদা করে নামকরণ করছি, শনাক্তকরণ করছি, আমার গোষ্ঠীভুক্তকরণ করছি, তাই না? তুমি দুজনকে নিয়ে কি ওরকম করবে, অনেক যখন তো তখনই করবে। তো তিনি তার যে বই ছিল, তার যে গ্রন্থ ছিল স্পিসিস প্ল্যান্টরাম, যেখানে তিনি প্ল্যান্টরাম মানে নিশ্চয়ই প্ল্যান্ট নিয়ে আলোচনা করবে, তাই সেখানে 5,900টি উদ্ভিদ প্রজাতির উল্লেখ করেছিলেন। এবং এটার থেকে আরেকটা ইম্পর্টেন্ট তোমার লিনিয়াসের বই আছে, এটা সিস্টেমে ন্যাচুরি, এটা 10ম সংস্করণ করা রয়েছে। এই গ্রন্থে তিনি 4,200টি প্রজাতির উল্লেখ করেছেন। এখান থেকে এমসিকিউ প্রচুর আসবে একদম ভরে ভরে, সিস্টেমে ন্যাচুরি গ্রন্থটি কার লেখা, এমসিকিউ 1 নম্বর। তখন কি আসবে, ক্যারোলাস লিনিয়াস, বা এটাও আসতে পারে স্পিসিস প্ল্যান্টরাম গ্রন্থটি কার লেখা, উত্তর কি, ক্যারোলাস লিনিয়াস। ওকে, তিনি প্রথম প্রাণী ও উদ্ভিদদের দ্বিপদ নামকরণ প্রচলন করেছিলেন, বাইনোমিয়াল নোমেনক্লেচার। দ্বিপদ নামকরণ কথাটার মানে কি, দ্বি মানে দুটো, পদ থাকবে, তাহলে দুটো পদ বিশিষ্ট। এবার দুটো পদ কি সেটা আমরা পরে জানি, কারণ এটা আমাদের পরে অলরেডি ডিটেলসে রয়েছে। তাহলে দ্বিপদ নামকরণে দুটো পদ থাকবে, যার সাহায্যে আমরা কোনো উদ্ভিদ বলো কোনো প্রাণী বলো তাদের নামকরণ করতে পারবো, তাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এবং এই দ্বিপদ নামকরণটা প্রথম কে চালু করেছিলেন, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কিন্তু এই সমস্ত বিন্যাস করতে একদম এক্সপার্ট। তিনি ট্যাক্সোনমির কে অ্যাপ্লাই করছেন, তিনি প্রথম ডিভিশন করা স্টার্ট করলেন, তিনি তোমার দ্বিপদ নামকরণে হেল্প করছেন। ওকে, তাহলে যখনই দেখবে যে ওই অস্তাগিন পি দ্য ক্যান্ডল ইনি প্রথম নামটা চালু করেছেন, বাকি প্রত্যেকটা কাজ অলমোস্ট ক্যারোলাস লিনিয়াস করছে। এই যে আমাদের ক্যারোলাস লিনিয়াস, এটাকে মনে রাখবে। তাহলে তিনি দুটো বই লিখেছিলেন, এটা দুটো মনে রাখতে হবে। আর তিনি প্রথম, এটা হচ্ছে তোমার কি বলে, বিন্যাস জনক এনাকে বলা হয়ে থাকে, কারণ তিনি সমস্ত বিন্যাসগুলো করতে হেল্প করছে, আর ইনি লিনিয়াস হায়ারার্কি নামক একটা জিনিস চালু করেছিলেন। ওকে, এবার আসছে যে কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি, অর্থাৎ ট্যাক্সোনমির আমাদের কি কি উপাদান রয়েছে, মানে কি কি নিয়ে গঠন করেছে। আগে বললাম যে নামকরণ করতে হবে, শনাক্তকরণ করতে হবে, গোষ্ঠীভুক্তকরণ করতে হবে, এবার সেগুলো চলো একটা একটা করে করবো। তাহলে ট্যাক্সোনমির মুখ্য উপাদান আমাদের কি কি রয়েছে, রাইট? তাহলে 1 নাম্বার দেখো, একদম কোনো জীবকে আমি চিনি না জানি না কিছু না, তাহলে তাকে আমাকে কি করতে হবে, প্রথমে শনাক্তকরণ করতে হবে, চিনতে হবে, আগে জানতে হবে, তাই তো? তাহলে আইডেন্টিফিকেশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দ্য ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তাহলে কোনো জীবকে আমি চিনবো যে সে কিরকম, তাই তো? তাহলে শনাক্তকরণে কি বলছে, বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা। বিশেষ বৈশিষ্ট্য কেন, প্রত্যেকটা জীবের আলাদা আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রত্যেকটা জীবের বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেবার পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ। তাহলে একটা বাঘের একটা মানুষের বা মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে,
তাকে আমরা কেউ চিনছি। যে মানুষের মধ্যে ভাগ বাদ দাও, মানুষের একটা আলাদা হবে, বাঘের একটা আলাদা হবে, বিভিন্ন প্রজাতির আলাদা আলাদা হবে। এবার একটা গরু আর একটা ছাগলের মধ্যে ডিফারেন্ট রয়েছে, তাই তো? তাহলে এই বিশেষ বৈশিষ্ট্যের দ্বারাই আমরা তাকে আলাদা করতে পারছি, তাকে শনাক্তকরণ করতে পারছি, তাকে আইডেন্টিফাইড করতে পারছি। আর এই স্টেপটার নামই হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ, ফার্স্ট প্রায়োরিটি আমাদের আইডেন্টিফিকেশন করা, যেটা আমাদের অলরেডি ডান। নেক্সট নেক্সট হচ্ছে নোমেনক্লেচার বা নামকরণ করা। তাহলে আমাদের জীব শনাক্তকরণ হয়ে গেছে, এবারে দেখো আমরা নামকরণ করব। গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে, এবং ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেছিলেন। তাহলে কোনো একটা জীবকে আইডেন্টিফাই যখন করা হয়ে গেল, তা তোমার যেমন ধরো তুমি হলে, তুমি ছেলে না মেয়ে আগে আইডেন্টিফাইড করলো কি নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক ফিচার দেখে, তারপর এবার তোর নামকরণ করবে। ঠিক সেম অ্যাজ ইট ইজ এখানেও, যে তোমাকে চিনলো যেটা বাঘ না ভাল্লুক, দেন তোমাকে এবার নামকরণ করবে। এই নামকরণ করার জন্য আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা প্রথা চালু করেছে, একটা মানে প্রসেস আবিষ্কার করেছে, যেটা তোমার দ্বিপদ নামকরণ। দুটো দুটো পদ বিশিষ্ট যে নামকরণ করা হবে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, এবং যেটা কিন্তু তোমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির মধ্যে ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। হলো নোমেনক্লেচার, গোষ্ঠীগত জীবকে আলাদা করা হচ্ছে। 3 নাম্বার চলো। 3 নাম্বার একটা বলে রয়েছে যে গণ ও প্রজাতি। এগুলো তোমাদের এখন বুঝতে পারবে না যে গণ জিনিসটা কি ম্যাম আর প্রজাতি জিনিসটা কি। তো গণ আর প্রজাতিকে জানার জন্য সেটা তোমাদের আবার পরে ডিসকাস করতে হবে, ঠিক আছে? এটা পুরো একটা স্টেপ রয়েছে হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস। ওকে, তো এখন আপাতত জেনে রাখো, এটা পরে আমি আবার বলবো। গণ আর প্রজাতি এই দুটো দুটো আলাদা আলাদা পদ, এই দুটো আলাদা আলাদা ধাপ রয়েছে। এইগুলো নিয়ে গঠন করেছে কি জীবের দ্বিপদ, দুটো পদ রয়েছে, যার মধ্যে কি রয়েছে গণ আর প্রজাতি। তাহলে গণ আর প্রজাতি নিয়ে যে দুটো আলাদা আলাদা পদ নিয়ে গঠন করেছে, তাই এর নাম কি দ্বিপদ। তাই দ্বিপদ নামকরণ কে করেছিলেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। যেমন আম গাছের নাম ম্যাগনিফেরাস ইন্ডিকা, ম্যাগনিফেরাস, আর রুই মাছের দ্বিপদ নাম হচ্ছে লিবিয়া রোহিতা। তাহলে এই ভাগগুলো কে করেছে? না আমাদের ক্যারোলাস লিনিয়াস। নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তাহলে আইডেন্টিফিকেশন করা হয়ে গেছে, আইডেন্টিফিকেশন। দেন আমার হচ্ছে যে নোমেনক্লেচার করা হয়ে গেছে, নোমেনক্লেচার। এবার নেক্সট আমার কি আসছে না তোমার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো এই ক্লাসিফিকেশনের মধ্যে কি বলছে যে জীববিদদের বিভিন্ন গোষ্ঠীর মানে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রভৃতি অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। এই শ্রেণীবিন্যাস কথাটা তোমরা এখন বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো বলি, যে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র কি। তাই তো এই এটা 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 হচ্ছে হায়ারার্কিক্যাল। ওকে, একদম স্টার্ট থেকে নিচে থেকে শুরু হবে আর একদম কিংডম বা রাজ্যে গিয়ে শেষ হবে। ওকে, তো সেটা তোমাদের রয়েছে ক্লাসিফিকেশন করার জন্য। আপাতত তোমরা এখন আপাতত একটা ওভারভিউ কি বুঝলে, যে আমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি যদি করতে হয় তাহলে আমাদের 3টে স্টেপ লাগবে। নাম্বার 1, ফার্স্ট, যেটা ফার্স্ট প্রায়োরিটি আমার কি হবে? আইডেন্টিফাই করা, আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ করা। সেকেন্ড স্টেপ আমার কি হবে? সেটাকে আমার নোমেনক্লেচার করা বা নামকরণ করা। থার্ড স্টেপ কি হবে? ক্লাসিফিকেশন করা। এবার নোমেনক্লেচারের মধ্যে আমরা কি করব? দ্বিপদ নামকরণ করব। আর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কি করব? কোনটা কোন গণ, কোনটা গোত্র, প্রজাতি, তো সেগুলো আমরা ইনক্লুড করব। বোঝা গেল? এতটা পর্যন্ত ডাউট নিয়ে আশা করি। এবার এবার আচ্ছা, আমরা যে এই ডিভিশনে ভাগ করছি, ভাগ করে আমাদের লাভটা কি, ফায়দা কি, কি লাভ হবে আমাদের এই আলাদা আলাদা করে ভাগ করার জন্য? সেটা তোমার পড়ছে কার মধ্যে? ট্যাক্সোনমিকের গুরুত্ব কি কি। তাহলে এবার চলো দেখি আমরা ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি। বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীব সম্পর্কে জ্ঞান আহরণ করা সম্ভব হয়। তাহলে আমি যখন ট্যাক্সোনমিকে ভাগ করছি, নিশ্চয়ই আমার মানে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য রয়েছে, তাদের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে আমাকে। তাহলে বিভিন্ন জীব সম্পর্কে আমার নলেজ বাড়ছে, আমার জ্ঞান বাড়ছে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্ব। বোঝা গেল? নেক্সট বলছে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। তাহলে এবার দেখো, একটা গোষ্ঠীর মধ্যে অনেক আবার রয়েছে, মানে যে হায়ারার্কিটা পড়াবো না ওখানে তোমরা বুঝতে পারবে যে একটা থেকে স্টার্ট হয়ে 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 যে একটা আসছে, একদম প্রথমে যেটা রয়েছে তার আন্ডারে সবগুলো পড়ছে আবার।
তাহলে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে, তাহলে একটা গোষ্ঠীর মধ্যে অনেকগুলো জীব থাকবে, হুম, তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু এখানের মধ্যে নির্ণয় করা সম্ভব হয়। লাস্ট 3 নাম্বার কি বলছে, অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। তাহলে এবার তো পৃথিবীর মধ্যে অনেক জীব রয়েছে, অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে থেকে কোনো বিশেষ জীবকে, কোনো ক্যারেক্টার, তার বিশেষ বৈশিষ্ট্য দেখে আলাদা করে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। তারপর কি, ট্যাক্সোনমি জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষের যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। তাহলে এই ট্যাক্সোনমি তো প্রথম দিন থেকে চালু হচ্ছে, সেই ফার্স্ট থেকে, তখন মানুষের কিরকম ছিল আর এখন কিরকম, অর্থাৎ বিবর্তনের ধারা, এটা কিন্তু আমরা জানতে পারি ট্যাক্সোনমিক্যাল ভাগ থেকে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে ট্যাক্সোনমির গুরুত্ব কি, লেখো, আর কিছু মাথায় থাকুক বা না থাকুক, এটা তো দেখতে পারবে যে বিভিন্ন জীবকে বিভিন্ন ভাগে ভাগ করতে হেল্প করা হয়, ওটা থেকে বানিয়ে লিখে দেবে এগুলো, যে অগণিত জীবের মধ্যে কোনো জীবকে চিনতে সাহায্য করা হয়ে থাকে, তোমার যে জীবের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুঁজে বার করতে হেল্প করে থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু দেখে নেবে। ওকে, নেক্সট বলছে কি, নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়। তাহলে কোনো জীবকে যে নতুন আবিষ্কার করছি সেরকম কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে আমাদের আইডেন্টিফিকেশন করতে হেল্প হয়। নেক্সট হচ্ছে সিস্টেমেটিক্স, বাস্তববিদ্যা, শারীর স্থান বা ভ্রূণ তত্ত্ব, এটা ভ্রূণ তত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতিবিদ্যায় প্রভৃতি বিষয়ের অভিব্যক্তি বুঝতে সাহায্য করে থাকে। এটা তো ইম্পর্টেন্ট না, তো প্রশ্ন যদি 4টে লিখবে, এগুলো ইম্পর্টেন্ট। বৈচিত্র্য জগতে বিভিন্ন প্রকার জীবকে শনাক্ত করো, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, তোমাদের হচ্ছে যে অগণিত জীবের মধ্যে কোনো জীবকে আলাদা করে আইডেন্টিফাইড করা, আর জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল, বা বাদ দাও, লিখবে বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান আরোহণ করা। ওকে, আর কি লিখতে পারে এখানে, যে নতুন আবিষ্কৃত কোনো জীব, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা। মানে দেখো, প্রত্যেকটাতে কিছু পারো না পারো, একটা লিখে একটা জিনিস কমন, শনাক্ত করা, নতুন জীব শনাক্ত করা, বিভিন্ন ধরনের জীব শনাক্ত করা, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এটা তোমার ট্যাক্সোনমির গুরুত্ব। বোঝা গেল ট্যাক্সোনমি কি, কিভাবে করা হয়, এগুলো তো সম্পর্কে একটা নলেজ জন্মেছে নাকি। ওকে, এবার চলো নেক্সট, ট্যাক্সোনমি, এটা নমি হবে, এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমি হায়ারার্কি জিনিসটা কি? হায়ারার্কি কথাটার মানে হলো যে একটা স্তরে, একটা লেভেলে সাজানো, একটা এই ধাপ নিচে একদম বেস লেভেল রয়েছে, তার উপর 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 থেকে থেকে একদম টপ লেভেল পর্যন্ত এই যে ডিভিশন, এই ডিভিশনকে বলা হচ্ছে হায়ারার্কি। বোঝা গেল? আচ্ছা, তাহলে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে, তাহলে একদম বেস লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত এই যে ভাগ করা, তাহলে সর্বনিম্ন থেকে স্টার্ট করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যে ভাগ করা রয়েছে তাকে আমরা বলছি হায়ারার্কি। বোঝা গেল? ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরি প্রথম সংস্করণ 1735 খ্রিস্টাব্দে হয়েছিল। এই গ্রন্থে প্রথম ট্যাক্সোনমি হায়ারার্কি প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটার নাম তোমাদের কিন্তু বারবার বলছি, ভিভিআই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটা কে লিখেছিল? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, আর এখানে তিনি ট্যাক্সোনমি হায়ারার্কি কথাটা প্রকাশ করেছিলেন। এবার হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস বা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন জিনিসটা কি? হায়ারার্কি মানে কি, যে বিভিন্ন স্টেপ আগে ভাগ করা, একদম একদম কি বলেছিলাম, যে বেস থেকে, এই এই জিনিসটা মনে রাখবে, বেস থেকে টপ, এটা হচ্ছে হায়ারার্কি। এবার এখানে যেটা বলছে কি, শ্রেণীবিন্যাস, হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন কি, যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী উপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস বলা হয়। মানে নিচের যে যে শ্রেণীগোষ্ঠীগুলো রয়েছে তারা উপরের শ্রেণীগোষ্ঠীর মধ্যে ইনক্লুড হচ্ছে, তাকে বলা হচ্ছে কি হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস। লিনিয়াস প্রথমে এই পড়তে হবে। তাহলে দেখো, হায়ারার্কি সম্পর্কে যাই আসুক, সিস্টেমে ন্যাচুরি আসুক, যাই কিছু, প্রত্যেকটাতে একটা নাম মনে রাখবে, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, একে একদম মানে মুখস্থ করে নামটা, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। হায়ারার্কি কে প্রবর্তন করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমি কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণীবিন্যাস মানেই ক্যারোলাস লিনিয়াস। বোঝা গেল? ওকে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? তাহলে এই যে হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস করেছেন তিনি, তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফিচার কি? এতে 7টা ধাপ ছিল।
এই 7টা ধাপকে নেক্সট স্লাইডে দেখি। এক একটি একককে ধাপ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে ওই যে দুটো বলেছিলাম মনে আছে, যখন আমরা দ্বিপদ নামকরণ করেছিলাম, দ্বিপদ নামকরণ, তখন দুটো জিনিস নিয়েছিলাম। একটা নিয়েছিলাম কি, একটা নিয়েছিলাম গণ, একটা নিয়েছিলাম কি প্রজাতি। তাহলে গণ আর প্রজাতি যে দুটো ভাগ নিয়েছিলাম দ্বিপদ নামকরণ করার সময়, তো এই যে দুটো ধাপ, এই দুটো গণ আর প্রজাতি, এইগুলো কিন্তু তোমার এই একটা ধাপ, এই 7 ধাপের মধ্যে ইনক্লুড হচ্ছে। বুঝা গেল? তো এরকম, এটা যেমন একটা ধাপ, এটা একটা ধাপ, এরকম মোট 7টা ধাপ ছিল। আর এক একটা একক, তাহলে এগুলোকে একক বলা হচ্ছে, এইগুলো ধাপ হিসেবে পরিচিত। দেখ, এক একটা এককে এক একটা ধাপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই হায়ারার্কির মধ্যে, হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সব থেকে টপ ফ্লোরে কারা আছে? রাজ্য। রাজ্য সবার উপরে এবং প্রজাতি কি রয়েছে? সবার নিচের ধাপে থাকে। এবং লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কি এবং 7টি ধাপ রয়েছে। এবার 7টি ধাপ কি কি, এটা আমরা নেক্সটে দেখছি। তাহলে এতটার মধ্যে বোঝা গেল যে আমরা যে হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাস দেখব, সেখানের মধ্যে 7টা ধাপ থাকবে। এক একটি একককে এক একটি একককে এক একটি ধাপ হিসেবে ইউজ করা রয়েছে। সব থেকে নিচে কে থাকবে? আমার প্রজাতি। আর সব থেকে উপরে থাকবে কে? রাজ্য। ওকে, নেক্সট চলো, এই যে ক্লাসিফিকেশন। ওকে, এই ক্লাসিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে দেখো, এটা যেটা বলেছিল, সব থেকে নিচে কে রয়েছে? আমার প্রজাতি বা স্পিসিস। স্পিসিস নিচে থেকে স্টার্ট করো। আর সব থেকে টপে রয়েছে আমার কি? কিংডম, বা দেখে এটা জগৎ লেখা রয়েছে, এটা তোমরা বলবে রাজ্য। ওকে, রাজ্য। তাহলে একদম বেস থেকে স্টার্ট করো। প্রজাতি, যেটা ইংলিশ হচ্ছে জিনাস, স্পিসিস, সরি ইংলিশ নামটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রজাতিকে ইংলিশে কি বলা হচ্ছে? স্পিসিস। গণ, দেখের নাম কি? জিনাস। ওকে, নেক্সট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি এটা করবে না, তোমরা করবে গোত্র। গোত্র। ওকে, তাহলে ফ্যামিলি বা যাকে বলা হচ্ছে গোত্র। নেক্সট হচ্ছে অর্ডার, বা যাকে বলছে বর্গ। আর ক্লাস, শ্রেণী। ফাইলাম হচ্ছে পর্ব। আর কিংডম মানে জগৎ। ওকে, এবার এটা মনে রাখবে কি, কিভাবে মনে রাখবে? ইংলিশটা যদি দেখো, স্পিসিস, জিনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। এটা একটা ট্রিক আছে, কিপ, পট, ক্লিন। কিপ মানে রাখা, পট মানে পাত্র, ক্লিন, অর ফ্যামিলি, গেট, সিক। মানে বুঝতে পারলে যে পাত্রটা ক্লিন রাখো, নয়তো ফ্যামিলি, ট্রিক্স বলছি। ওকে, নয়তো ফ্যামিলি অসুস্থ হয়ে যাবে। এটা তো ইংলিশ টার্মটা মনে রাখার জন্য। কিপ মানে কিংডম, পট মানে ফাইলাম, ক্লিন মানে ক্লাস, অর মানে হচ্ছে যে তোমার অর্ডার, অর ফ্যামিলি, ফ্যামিলি, গেট মানে জিনাস, গেট মানে হচ্ছে যে জি ফর গেট, জি ফর জিনাস, সিক মানে হচ্ছে স্পিসিস, এস ফর শিক আর এস ফর স্পিসিস। যদি ইংলিশটা মনে রাখো, এটা তো হয়ে গেল, কিন্তু আমাদের বাংলায় মনে রাখতে হবে। তো বাংলায় নিচে থেকে স্টার্ট করলে কঠিন হবে, একটু উপর থেকে মনে রাখবে। রাজ্য, পর্ব, শ্রেণী, দেখো এভাবে মনে রাখবে, এই রিদমটাই মনে রাখবে, ঠিক আছে? নয়তো এটা প্রচুর কনফিউজিং হতে হবে। পরীক্ষার শুরুতে লিখে যে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন লেখো, তুমি দেখবে উধর পিন্ডি বুধর ঘাট চাপে দিয়ে চলে আসছো, আর বুধর পিন্ডি উধর ঘাট চাপে দিয়ে চলে আসছো। ওকে, তো তোমার এটা মনে থাকবে আশা করি, যে রাজ্য উপরে আর প্রজাতি নিচে, বাকিগুলো এধার ওধার হয়ে যায়। বাট সেটাকে আমাদের দূর করার জন্য এরকম রিদিমে মনে রাখতে হবে যে রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ। রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ মনে রাখো, আমার সাথে রিপিট করো। রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। বোঝা গেল? দুটো জাস্ট তার মনে রাখবে, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। ওকে, কোনো ট্রিক্স এটা মনে রাখতে হবে না, এটা এটা এই রিদিমটাই মনে রাখবে। রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। বারবার বলো, মুখস্থ হয়ে যাবে অলরেডি। আর ইংলিশ যদি মনে রাখতে চাও তো মনে রাখবে, কিন্তু ইংলিশটা তোমাদের খাতা লেখার দরকার নেই, পাশে লিখতেই পারো অবশ্য, বাট বাংলাটা কিন্তু ওদের মাস্ট করতে হবে। ওকে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এবার চলো জিনিসগুলো কি, তাহলে মোট কটা ধাপ দেখলে? দেখো এখান থেকে স্টার্ট করো, 1 2 3 4 5 6 7, মিললো? আমরা আগেই বলেছিলাম যে মোট 7টা ধাপ রয়েছে, এক একটা একককে এক একটা ধাপ হিসাবে ইউজ করা রয়েছে। ক্লিয়ার? এবার আমরা দেখব প্রজাতি কাকে বলে বা স্পেসিস কাকে বলে, একদম বেস লেভেল যেটা। ওকে, কাকে বলে না, অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতা প্রাপ্ত এবং জিনতত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতগুলো জীবের সমাহারকে প্রজাতি বলা হয়। তাহলে কি বলছে, এক একটা জীব যে রয়েছে,
একটা জীব মানে যারা অন্যান্য জীব থেকে আলাদা হয়ে গেছে, ডিফারেন্সিয়েট হয়ে গেছে, জননগতভাবে বিচ্ছিন্নতা হয়েছে, এবং জিন তত্ত্বগত স্বতন্ত্র, মানে এরা পুরো একদম আলাদা লেভেলে চলছে, ওদের একদম ওরা স্বতন্ত্র মানে কি সিঙ্গেল থাকছে, মানে ওদের সাথে কোনো কারো রিলেটেড নেই। এরকম কতগুলো জীবকে আমরা একসাথে কার মধ্যে ফেলছি? প্রজাতির মধ্যে, যেটা বেসিক লেভেল। তাহলে প্রজাতির মধ্যে কতগুলো জীবকে আমরা ইনক্লুড করলাম। এবার এবার নেক্সট চলছে যে ওই জীবগুলোর মধ্যে, তাহলে প্রজাতির মধ্যে, একটা সেকেন্ড, এটা প্রজাতি ধরে নাও, হুম, এই প্রজাতি, এর মধ্যে কতগুলো জীব রয়েছে। এবার নেক্সট তোমার জেনাস বা যাকে গণ বলা হচ্ছে, সেটা কি? পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো প্রজাতি বা স্পিসিস নিয়ে কি গঠন করছে গণ, বা যাকে জিনাস বলছে। বোঝা গেল? তাহলে জিনাসের আন্ডারে পড়ছে তোমার স্পিসিস। নেক্সট উপরে ওটা ফ্যামিলি। তাহলে পরস্পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এটা সংখ্যাগুলো বানানোর প্রয়োজন নেই, এই সংখ্যাগুলো তোমরা নিজেরাই করতে পারবে। বুঝলে? ওকে, কিভাবে করবে? শুধু প্রথমটা মনে রাখবে যে প্রজাতি কাকে বলে। প্রজাতি কাকে বলে বোঝা গেল যে অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্ন এবং জিন তত্ত্বগত স্বতন্ত্র, এবং কতগুলো জীবের সমারকে আমার কি বলা হচ্ছে না, আমার স্পিসিস বা প্রজাতি। তাহলে এবার কতগুলো প্রজাতির সমন্বয় যেটা গঠন করা হচ্ছে সেটা কি? তোমার গণ বা জিনাস। এবং নেক্সট চলো উপরে কতগুলো, দেখো একদম বেস থেকে স্টার্ট করতে হবে। ওকে, তো কতগুলো গণ যদি দেখি বা জিনাস জিনাস যদি দেখি, তার সমাহার নিয়ে গঠন করেছে কি? ফ্যামিলি। নেক্সট যদি কতগুলো ফ্যামিলি নিয়ে দেখি, কতগুলো ফ্যামিলির সমাহার নিয়ে গঠন করেছে কি? বর্গ বা অর্ডার। কতগুলো বর্গ বা অর্ডার একসাথে, মানে কতগুলো এই ভাষাটা ইউজ করবে যে পরস্পর সাদৃশ্যযুক্ত, মানে এক টাইপসের কতগুলো বর্গ নিয়ে গঠন করেছে কি? শ্রেণী। নেক্সট হলো পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো শ্রেণী বা ক্লাস নিয়ে গঠন করেছে তোমার পর্ব বা ফাইলাম। আর সব থেকে উপরে পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো ফাইলাম বা তোমার হচ্ছে যে পর্ব নিয়ে গঠন করেছে কি? রাজ্য বা তোমার কিংডম। এটা একটা ট্রিক্স মনে রাখতে পারো, সবার উপরে কি থাকে? রাজ্য থাকে, তাই তো? রাজার রাজ্য, তো রাজা রাজা সব থেকে বড়, এখানে কিংডম বড়, রাজ্যটা বড়। আর সব থেকে বেস লেভেলে কে রয়েছে না, তোমার প্রজাতি। বুঝা গেল? তাহলে সাতটা মনে রাখতে হবে, কারণ এই সাতটা না বুঝতে পারলে, জিনিসগুলো না বুঝতে পারলে, তখন কিন্তু তোমরা দ্বিপদ নামকরণ বুঝতে পারবে না আর ট্যাক্সোনমি বুঝতে পারবে না। ওকে, এবার নেক্সট বলছে দ্বিপদ নামকরণ, যেটা আগে বলেছিলাম যে দ্বিপদ নামকরণের জন্য দুটো পদের দরকার হবে। এই দেখো এখানের মধ্যে দুটো রয়েছে, গণ আর প্রজাতি, তাহলে লাস্টের দুটো ইউজ করেই কিন্তু তোমার এই দ্বিপদ নামকরণ কথা চালু হয়েছে। বাই মানে কি? দুটো, এখান থেকে তোমার দ্বি কথাটা আসছে। আর নোমিয়াল মানে কি? দুটো পদের কথা এখানে বলা হয়েছে। নোমিয়াল মানে নামের কথা বলা রয়েছে, বাট এখানে পদ শব্দটা ইউজ করবে। তো এইটা হচ্ছে দ্বিপদ নামকরণ বা বাইনোমিক্যাল নমিনক্লেচার। এবার দুটো নামের মধ্যে কি নেওয়া হয়েছে? একটা তোমার জিনাস নেওয়া রয়েছে, ওকে, আর একটা কি রয়েছে তোমার স্পিসিস বা যেটা হচ্ছে প্রজাতি, যেটা একদম লাস্টে ছিল, তাই তো? ওকে, তাহলে এটা মনে রাখবো তুমি, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। আচ্ছা, এই দ্বিপদ নামকরণের উদাহরণ কি হবে? দেখো এই দ্বিপদ নামকরণ করার মেন আমাদের উদ্দেশ্য কি? যে একটা জিনিসের একটা নামকরণ করা থাকবে, যেটাকে দেখে তোমার মানে যেখানে যাও তুমি, ধরো এখানে আম বললে বাংলাতে, ইংলিশে ম্যাঙ্গো। অন্য জায়গায় যাও ওখানে অন্য কিছু নাম বলবে। তুমি তেলেঙ্গানা যাও ওখানে আলাদা নাম বলবে, অন্ধ্রপ্রদেশ যাও ওখানে আলাদা নাম বলবে, বিহার যাও ওখানে আলাদা নাম বলবে। তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনো একটা জিনিসের আলাদা আলাদা নাম রয়েছে। হুম, যেমন এখানে ধরে নাও কোনো কিছুকে বেড়ালকে বেড়াল বললাম, অন্য জায়গায় ক্যাট, অন্য জায়গায় আরো অনেক ভাষা হবে, তাহলে তুমি যেরকম কনফিউজ হয়ে যাবে না। তো সেই জন্যই কিন্তু একটা নাম দেওয়া থাকে দ্বিপদ নামকরণের, যেটাকে সবাই চিনতে পারবে। তাহলে এখানে কি বলছে? মটর গাছের দ্বিপদ নামকরণ কি? পাইজাম স্যাটিভাম। তাহলে পাইজাম স্যাটিভাম কথাটা মানেই যখন বলবে তুমি, সেটা যেখানেই যাও ওই একটাই মিনিং হবে যে মটর গাছ। বোঝা গেল? তাহলে পাইজাম মানে হচ্ছে গণ এবং স্যাটিভাম মানে হচ্ছে প্রজাতি। তাহলে মানে মানে নয় মানে, দেখো প্রথমটা হবে গণ, যে কোনো কিছু প্রথমটা হবে যে গণ, সেকেন্ড হবে যে প্রজাতি, সেকেন্ড হবে যে প্রজাতি। বুঝে গেল? কেরালা সিনিয়া সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রথম, এটা আগেও বললাম যে যে কোনো কিছু বিন্যাসকরণ থেকে স্টার্ট করে তোমার ডিভিশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কেরালাস মশাই ওই সবকিছু করছে, উনি। এবার
এই যে 7টা দেখলে, রাজ্য, পর্ব, পর্বকে অনেক সময় বিভাগও বলা হয়ে থাকে, বিভাগ অথবা পর্ব, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এবার যদি আমরা আম গাছের ক্ষেত্রে দেখি, তাহলে এই আম গাছের কিভাবে তার মানে কি কি ইনক্লুড হচ্ছে আম গাছের মধ্যে। তো একদম লাস্টে এসো, আম গাছে দ্বিপদ নাম করে দেখি বায়োনমিক্যাল নোমেনক্লেচার কি হবে, ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো তাহলে যখন আমরা এখানে লিখবো যে আহ দ্বিপদ নামকরণ তোমার আমের, তাহলে এটা কি হবে, ম্যাঙ্গিফেরা, MANGI, ম্যাঙ্গি, FERA, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, IND, সরি এটা INDICA, ম্যাগনিফেরা ইন্ডিকা, এটা আই। তাহলে এই ম্যাগনিফেরা ইন্ডিকার প্রথমটা কি হবে আমার, গণ, আর সেকেন্ডটা কি হবে আমার, প্রজাতি, গণ আর প্রজাতি। তাহলে একদম লাস্ট থেকে স্টার্ট করো, ইন্ডিকা মানে কি, প্রজাতির আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে ম্যাঙ্গিফেরা মানে কি, গণের আন্ডারে পড়ছে। নেক্সট তোমার হচ্ছে যে অ্যানাকার্ডিয়েসি, মানে এটা হচ্ছে গোত্র, তাহলে গোত্রটা আমার কি হবে, অ্যানাকার্ডিয়েসি। স্যাপিন্ডালিস, স্যাপিন্ডালিস হচ্ছে তোমার বর্গ আন্ডারে পড়ছে, বর্গ বা অর্ডার। নেক্সট হচ্ছে শ্রেণী, শ্রেণী হচ্ছে যে দ্বিবীজপত্রী বা ডাইকো টাইলেডন, টাইলোডেনি, বা যেখানে দ্বিবীজপত্রী বলা হচ্ছে, দুটো বীজ থাকবে। নেক্সট হচ্ছে বিভাগ বা পর্ব, গুপ্তবেজি বা অ্যাঞ্জিওস্পার্ম, আর উদ্ভিদ রাজ্য হচ্ছে প্ল্যান্টি। এবার দেখো, এবার দেখো, সব থেকে উপরে কি বলেছিলাম, যেটা থাকবে তার আন্ডারে নিচের গুলো পড়ছে, তাহলে সব থেকে উপরে রয়েছে আমার প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য। তাহলে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য শুধু কি আমের জন্যই এরা, তা নয় নিশ্চয়ই, তোমার জামের ক্ষেত্রেও এই রাজ্যটা উদ্ভিদ রাজ্য হবে, হুম, যে কোনো গাছের ক্ষেত্রে। তাহলে একটা রাজ্য কিন্তু একটার জন্য নির্দিষ্ট নয়, একটা রাজ্য অনেকের জন্য হতে পারে। হুম, নেক্সট তুমি বিভাগ দেখো গুপ্ত বীজের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্ম, এই অ্যাঞ্জিওস্পার্ম শুধুমাত্র আমের জন্যই নয়, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আম আসছে, বাট অ্যাঞ্জিওস্পার্ম আম ছাড়াও কিন্তু অন্যান্য উদ্ভিদ হবে। নেক্সট ওই দ্বিবীজপত্রী দেখো, শুধু আম গাছে কি দ্বিবীজপত্রী, অন্যান্য উদ্ভিদ দ্বিবীজপত্রী রয়েছে, তাহলে আম গাছটা তার মধ্যে ইনক্লুড হচ্ছে। আম গাছ নট এ সিঙ্গেল, এ একা শুধুমাত্র এর জন্য দ্বিবীজপত্রী কথা অ্যাপ্লাই হবে এটা নয় কিন্তু। দ্বিবীজপত্রী আম মানে দ্বিবীজপত্রীর মধ্যে একটা আম গাছও আছে, এটা দ্বিবীজপত্রীর আন্ডারে পড়ছে, কিন্তু এর মধ্যে আরো ব্রড ক্লাসিফিকেশন রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যানাকার্ডিসিস, মানে আস্তে আস্তে কি হচ্ছে না স্পেসিফাইড করছে। প্রথমে বলছে উদ্ভিদ রাজ্য, মানে তোমার বলে যদি তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি পৃথিবীর মধ্যে, তারপরে তোমার বাড়ি কোথায় আরো স্পেসিফাই করো, তাহলে তুমি বলবে যে আমার বাড়ি হচ্ছে যে এই জেলায়, তারপরে বলবে এই মহকুমায়, তারপরে বলবে যে এই হচ্ছে যে তোমার গ্রামে, তারপরে এই পাড়ায়, এই জায়গায়, এরকম ডিভিশন করছে। আলটিমেটলি কিন্তু মেন লক্ষ্যে কেন্দ্রে পৌঁছাচ্ছ। ওকে, সেখানেও সেম, প্রথমে বলছে তোমার আম গাছকে জিজ্ঞাসা করো রাজ্য কোথায়, ও বলছে আমার রাজ্য হচ্ছে যে প্ল্যান্টি রাজ্য, বা যেটা তোমার ওই উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ছে। বলছে আরে ভাই ওরকম ভাবে বললে হবে না, আমাকে আরো ডিটেলসে বলো। তখন জিজ্ঞাসা করতো বিভাগ বা পর্ব কোথায়, ও বলছে আমি গুপ্তবীজি। ওকে, নেক্সট কোশ্চেন করছে তোমার শ্রেণী কি বলো, দ্বিবীজপত্রী। নেক্সট হচ্ছে তোমার বর্গ বা অর্ডার কি বলো, স্যাপেন্ডেলিস। তখন তোমার কনফিউশন হচ্ছে ভাই এর তো আরো ভাগ করা দরকার, কারণ এখানে দেখে তো আমরা চিনতে পারবো না, এর আন্ডার অনেক কিছু রয়েছে। তখন বলতে আচ্ছা আম গাছ তোমার গোত্র বলো তো, তখন ও বলছে আমার গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়েসিস, অ্যানাকার্ডিয়েস। ভাই আমি এখনো বুঝতে পারছি না, তুমি আরো ডিটেলসে বলো, তোমার গণ বলো, তখন হচ্ছে ম্যাগনিফেরা, আর প্রজাতি হচ্ছে ইন্ডিকা। এই ম্যাগনিফেরা ইন্ডিকা নামে কিন্তু আর কেউ নেই। তখন আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আম গাছ। আশা করি ক্লিয়ার, কোনো ডাউট নেই। ওকে, নেক্সট এবার চলো মানুষের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থানে হিউম্যান। এবার তো আমাদের মানুষ চলে আসছে, তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে, আম গাছ দেখলাম, তাহলে মানুষের ক্ষেত্রে বলছে যে মানুষকে জিজ্ঞাসা করছে তোমার রাজ্য কি, আমরা বললাম আমরা প্রাণী রাজ্যের আন্ডারে পড়ছি। আমরা ডিটেলসে বলবোই না, এখন প্রথমে প্রথম ভাগ খেতে হবে একটু। তো আমরা বলেছি আমরা প্রাণী রাজ্যে বা অ্যানিমালিয়ার মধ্যে পড়ছি। কনফিউজ, শুধু রাজ্য বলে তো হবে না, আরো ডিটেলসে বলো। তো আমাকে বললো তোমার পর্ব বা বিভাগ কি, তখন আমি বললাম যে আমাদের পর্ব হচ্ছে কর্ডাটা। কর্ডাটা মানে কি, যেটার ক্ষেত্রে মেরুদণ্ড রয়েছে এগুলোকে কর্ডাটা বলা থাকে। ওটা আরো ডিটেলসে রয়েছে, ওগুলো জানার দরকার নেই, যে জেনে রাখবে যে আমাদের
বিভাগ হচ্ছে কর্ডাটা, মানে ফাইলাম। ওকে, নেক্সট বলছে সে তো বুঝলাম যে তোমার পর্ব কর্ডাটা, কিন্তু তোমার শ্রেণী কি? তখন বলছে ম্যামেলিয়া, মানে স্তন্যপায়ী। তো স্তন্যপায়ী বললেও তার মধ্যে অনেকে পড়ছে, তাহলে আমাদের হিউম্যানের ক্ষেত্রে আলাদা করে কি হচ্ছে তা বুঝতে হবে না। স্তন্যপায়ী তো হংসতঞ্চু রয়েছে, অনেক কিছু স্তন্যপায়ী রয়েছে, তিমি মাছ রয়েছে, তার মধ্যে তোমাকে আমি বুঝতে পারবো না তুমি তিমি মাছ, এই তুমি হংসতঞ্চু, এই তুমি মানুষ, তাহলে আমাকে আরো স্পেসিফাই করতে হবে। নেক্সট তোমার আছে বর্গ বা যেটা অর্ডার, তখন আমি বললাম প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত আমরা। এখনো কনফিউশন, আরো ডিটেলস জানতে চাও, তখন আবার বলবে। গোত্র কি বলো, তখন হচ্ছে হোমিনিটি, হোমিনিটি। এবার আসবো গণ আর প্রজাতি। গণ তোমার হচ্ছে যে হোমো, আর প্রজাতি স্যাপিয়েন্স। তাহলে হোমো স্যাপিয়েন্স নিয়ে গঠন হচ্ছে কি আমাদের হিউম্যানের সাইন্টিফিক নেমও বলতে পারো, বায়োনমিক্যাল নোমেনক্লেচার। যদি বলে যে মানুষের ক্ষেত্রে কি হবে, সেটা তোমার হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এস এ পি আই ই এন এস, হোমো স্যাপিয়েন্স। এটার নিচে আমি একটা আন্ডারলাইন করবো। আচ্ছা, আমি তো আমের ক্ষেত্রে আন্ডারলাইন করেছিলাম, এবার তোমাদের মাথায় কোশ্চেন আসবে যে আমি কি আন্ডারলাইনটা হাইলাইট করার জন্য করলাম নাকি নিয়ম? যখন আমরা কোনো কিছু লিখবো ওই সাইন্টিফিক নেমগুলো, তখন আমাদের আন্ডারলাইন করতে, এটা নিয়মের রুলস এর মধ্যে পড়ছে। আচ্ছা, এখানের মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছি, হোমোস্যাপিয়েন্স। এই এসটা কিন্তু আমি এটা ইচ্ছে করে লিখলাম যাতে তোমাদের মনে থাকে, এসটা কিন্তু স্মল লেটার হবে। কিভাবে স্মল লেটার বোঝাবো তোমাদেরকে, এই ছোট হাতে লিখলাম, হ্যাঁ, স্যাপিয়েন্স স্মল লেটার হবে। এইটা একটা নিয়মের মধ্যে পড়ছে, এই নিয়মটা কি, সেটা আমাদের রুলস এর মধ্যে পড়বো। এটা বোঝা গেল যে আমাদের একটা ব্রড থেকে স্টার্ট করে একদম রাজ্য থেকে স্টার্ট করে ছোট্ট হতে 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 একদম স্পেসিফাই করে দিচ্ছে আমাদের এই দ্বিপদ নামকরণ বা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, যার মধ্যে মোট 7টা স্টেপ রয়েছে: রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। ওকে, এবার চলো দ্বিপদ নামকরণ। একই কথা, দুটো নিয়ে গঠন হচ্ছে দ্বিপদ নামকরণ, আর বলবো না। এবার দুটো জিনিস আসবে, একটা হচ্ছে আইসিবিএন আর একটা হচ্ছে আইসিজেডএন। এই দুটো টার্ম কিন্তু ভিভিআই, এখন জেনে রাখো, সে 11-12 পর্যন্ত তোমাদের অল টাইম কাজে আসবে। ওকে, তাহলে আইসিবিএন কথাটার মানে কি? আই ফর ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে কি একদম ব্রড লেভেলে, একদম ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হয় না, তো ইন্টারন্যাশনাল। সি ফর কোডস, বি ফর বোটানিক্যাল, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, মানে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যে নোমেনক্লেচারটা করা হবে, উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন করা হবে, তাকে বলা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটা উদ্ভিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। আরেকটা কি রয়েছে তোমার আইসিজেডএন, জেড ফর জিওলজিক্যাল, জিওলজিক্যাল। দুটো সেম দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ ড্যাশ, ইন্টারন্যাশনাল কোড অফ ড্যাশ। তাহলে আইসিজেডএন বলো, আইসিবিএন বলো বা আইসিজেডএন বলো, দুটোর ক্ষেত্রে সেম, শুধু বি আর জেড এর পার্থক্য। ইন্টারন্যাশনাল কোডস অফ ড্যাশ নোমেনক্লেচার। নোমেনক্লেচার, তাহলে এখানে কখনো তোমার বোটানিক্যাল বসবে, কখনো বসবে তোমার জুওলজিক্যাল। বোঝা গেল? তাহলে বোটানিক্যাল আর জুওলজিক্যাল নোমেনক্লেচার রয়েছে তোমার এই দুটোর পার্টের মধ্যে। এবার এবার আছে তোমার নিয়ম, রুলস। তাহলে বোটানিক্যাল নোমেনক্লেচারে আমরা কি কি রুলস দেখবো? বলছেন দ্বিপদ নামকরণের অনেক নিয়ম রয়েছে। আমি যখন নামকরণ করছিলাম তখন দেখলে যে আমি দুটোর ক্ষেত্রে হচ্ছে তোমার করেছিলাম, নিচে আন্ডারলাইন করেছিলাম। তারপরে ফার্স্ট যেটা গণ, সেটার ক্ষেত্রে ক্যাপিটাল লিখেছিলাম, সেকেন্ড ক্ষেত্রে আমরা প্রথমে স্টার্টিংটা স্মলে করেছিলাম। এগুলো কারণ কি, এখানে দেখবে কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। ব্যাপারটা ভালো করে বোঝো। গণ আর তোমার প্রজাতি কি, প্রথমটা গণ ছিল, সেকেন্ড এটা প্রজাতি। এখানে কি বলছে, কোন গোত্রের অন্তর্ভুক্ত, তাহলে প্রথমে কি ছিল, নিচে একদম প্রজাতি, তারপরে গণ, তারপর গোত্র। গোত্র মানে ইংলিশটা মনে রাখবে ফ্যামিলি।
এই ফ্যামিলির আন্ডারে ছিল তোমার কি না গণ, তারপরে ছিল প্রজাতি। তাহলে এই গোত্রের আন্ডারে কি বলছে, অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকতে পারে। মানে বলছে যে যেমন প্যান্থেরা টাইগ্রিস আর প্যান্থেরা লিও, তাহলে গণটা সেম রয়েছে, টাইগ্রিসটা তোমার বাঘের জন্য, লিওটা সিংহের জন্য। তাহলে গণটা সেম, প্রজাতি ডিফারেন্স এরকম হতে পারে, হতে পারে। এটা এখানে বলা রয়েছে যে একই গোত্রের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে সেম গণ হবে কিন্তু প্রজাতি ডিফারেন্স হবে, কিন্তু দুটো সেম সেম কখনোই হবে না। মানে এর ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস, এর ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস, এর ক্ষেত্রে প্যান্থেরা লিও, এর ক্ষেত্রে প্যান্থেরা লিও, মানে ভ্যাকসিনের ক্ষেত্রে এরকম হবে না, একটা কিন্তু ডিফারেন্স হবে, প্রজাতি ডিফারেন্স হবেই, এটাই বলা হয়েছে। নেক্সট কি বলছে, এটা কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে ভিভিআই, অন্য ভাষায় সিদ্ধ নয়। তাহলে আমরা যখন নোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ করছি, এটা তখন শুধুমাত্র তোমার ল্যাটিন ভাষাতেই কিন্তু হবে। বোঝা গেল? ওকে। নেক্সট বলছে কোন একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। এই দ্বিপদ ত্রিপদ কথাটা মানে কি, ত্রিপদের কথাটা আসলে নেক্সট পয়েন্টে আসতে হবে। গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট অক্ষর, যেমন বলেছিলাম যে দেখো প্যান্থেরা লিও কার নাম, তোমার সিংহের সায়েন্টিফিক নাম। ওকে, দেখো প্যান্থেরার পিটা কিন্তু বড় হাতে আর লিওর এলটা কিন্তু ছোট হাতের বা স্মল লেটার। এটা নিয়ম। তাহলে যখন তুমি দেখবে বাইনোমিয়াল বা তোমার বাংলায় লিখে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ যে গণ রয়েছে সেটা ক্যাপিটাল স্টার্ট প্লাস প্রজাতি স্মলের স্টার্ট হবে। ওকে, নেক্সট হচ্ছে নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি রয়েছে, যেমন বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছেন, ক্যারোলাস লিনিয়াস। তাহলে প্যান্থেরা লিও শেষেও কিন্তু তোমাকে ক্যারোলাস লিনিয়াসের লিনিয়াস কথাটা অ্যাড করতে হবে। তাহলে পুরোটা কি হলো, প্যান্থেরা লিও লিনিয়াস। সিংহের বিজ্ঞানসম্মত নাম লিনিয়াস করেছেন। তো যেই বিজ্ঞানী যেই জীবের নামকরণ করবেন বিজ্ঞানসম্মত নাম, দ্বিপদ নামকরণ বা সায়েন্টিফিক নেম নোমেনক্লেচার, তার নামটা আমি লাস্টে দেবো, তবে তো বুঝতে পারবো না যে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন এটা। ওকে, নেক্সট হচ্ছে বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে এবং লেখার সময় নিম্নলিখিত করতে হবে। যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, দেখো এরা যখন লিখেছে এটা ফ্রন্টে ইউজ করতে হচ্ছে একটু বাঁকা ফ্রন্টে, কিন্তু আমরা যখন খাতায় যেখানে যেখানে আমরা সায়েন্টিফিক নাম বা দ্বিপদ নামকরণ লিখবো সেখানে আন্ডারলাইন করা মাস্ট। যদি এটা তুমি পরীক্ষার খাতায় লিখো, তুমি এভাবে লিখবে PAN THE প্যান্থে, আর এরা টাইগ্রিস, টিটা ছোট হাতের, IGRIS প্যান্থেরা টাইগ্রিস। এভাবে যদি লিখে দিয়ে আসো পরীক্ষার হলে পাবে একটা বিগ 0। তুমি বলবে হ্যাঁ আপনি তো বলেছিলেন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, আমি লিখে এসেছি প্রথমটা বড় হাতের, টিটা ছোট হাতের, কিন্তু আমি পরীক্ষার খাতায় নাম্বার পাইনি। কেন পাইনি? কারণ তুমি প্রপার রুল ফলো করোনি। এই রুলস এর মধ্যে যেমন বলেছে যে ছোট হাতের বড় হাতের ক্যাপিটাল স্মল লেটার মেনটেন করতে হবে, ঠিক তেমন ভাবে এটাও বলা রয়েছে যে আন্ডারলাইনটা মাস্ট, এখানে আন্ডারলাইনটা মাস্ট। এটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি ক্লাস 8-9 পড়তাম, আমি সব লিখে গেছি কিন্তু আন্ডারলাইন করতে ভুলে গেছি, তো ওখানে পেয়ে গেছি আমিও 0। তাই তো, তো ওই থেকে মনে আছে যে যখনই কোনো সাইন্টিফিক নাম লিখবে নিচে আন্ডারলাইনটা কিন্তু মাস্ট করতে হবে। তো আমার মতো ভুল তোমরা করো না, আগে সাবধান হয়েছে যে আন্ডারলাইনটা কিন্তু মাস্ট করতে হবে। ওকে, নেক্সট, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে। একে কি বলা থাকে, ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন বলা হয়ে থাকে। ওকে, তাহলে এবার ধরে নাও যে দুটো জিনিসের একই নাম দেওয়া হলো, পাইজন স্যাটিভা তোমার মটর গাছের নাম দিল, আবার ওটা হয়তো যে অন্য কিছু একটা গাছের নাম দিল, তাহলে প্রথম ওই নামটা যেই গাছের জন্য নির্ধারণ করা রয়েছে ওইটাই কিন্তু তোমার অ্যাপ্লাই হবে। একে কি হচ্ছে অগ্রাধিকার, মানে প্রায়োরিটি লিস্ট দেখতে হবে তুমি কাকে ওই নামটা আগে দিয়েছি। তোমার নামও জোনাকি, তোমার বোনের নামও তোমার ফ্রেন্ডের নামও জোনাকি, দুজনে একই নাম রাখা যাবে, তাহলে কার নাম আগে রাখবে, একে আগে দেওয়া রয়েছে, এটা তোমাদের আগে মানে আগে ধরতে হবে ওটা। তো ওটাই বলা হচ্ছে যে অগ্রাধিকার আইন, মানে যেটা আগে হচ্ছে সেটাকে আগে নেবে।
ওই অনুযায়ী করতে হবে। তাহলে এখন পর্যন্ত কতগুলো নিয়ম দেখলাম, যে প্রথমটা আমাকে গণের বড় হাতের, স্পেসিসটা আর প্রজাতিটা ছোট হাতে লিখতে হবে, এবং এটা তোমার ল্যাটিন ভাষায় লিখতে হবে। এই ল্যাটিন কথা থেকে লিখছে, ল্যাটিন দেবে এক্সাম হলে আসবে যে আমাদের বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় লিখবো, তখন আসবে গ্রিক ওয়ার্ড আসবে, হুম, ল্যাটিন আসবে, আর অন্যান্য ভাষা আসবে, তার উত্তরটা কি হবে ল্যাটিন ভাষায়। আরেকটা এমসিকিউ যেটা আসবে যে তোমার এমসিকিউ বলতে ইম্পর্টেন্ট পয়েন্ট আন্ডারলাইন করতে হবে, আর যে আবিষ্কার করেছে তার নামটা ইনক্লুড করতে হবে, আর কি করতে হবে না, বাঁকা ইটালিক হরফে লিখতে হবে। ওকে, নেক্সট হলো কয়েকটি পরিচিতি উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। যেমন উদ্ভিদের মধ্যে কি রয়েছে, পদ্ম, নিলুম্ব, নুসিফেরা, এটা তোমার পদ্মের বিগত। এগুলো এগুলো মনে রাখবে যদি পারো, এমসিকিউ আসবে, যদি লিখতে পারো তো ভালোই, খুবই, নইলে মেন মেন কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেমন তোমার মটর গাছের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে, তারপর তোমার সিংহের ক্ষেত্রে, এগুলো তো কমন, এগুলো মাস্ট। এগুলো এক্সট্রা কিছু দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, তো দেখে নিয়ে রাখবো। পদ্মর ক্ষেত্রে যেমন নিলুম্ব, লুসিফেরা রয়েছে। জবার ক্ষেত্রে হিবিস্কাস, রোজা, সাইনেনসিস রয়েছে। ধানের ক্ষেত্রে ওরাইজ স্যাটিভা, ধানটা ইম্পর্টেন্ট, ধানটা হচ্ছে যে ওরাইজা স্যাটিভা, এটা এটা মনে রাখতে পারবো, ওরাইজ স্যাটিভাটা। বট হচ্ছে ফিসকাস বেনগালিনেসিস, এগুলো মনে রাখলেও হবে, না মনে রাখলেও অতটা ইম্পর্টেন্ট না, বাট চেষ্টা করবে। প্রাণীর ক্ষেত্রে যেমন, প্রাণীর ক্ষেত্রে সবগুলো ইম্পর্টেন্ট আছে। বাঘের ক্ষেত্রে বললাম প্যান্থেরা টাইগ্রিস, আর বাঘের সাথে সিংহটা মনে রাখো, দুটো তো সেম। প্যান্থেরা, বাঘ আর সিংহের ক্ষেত্রে গণটা কি তোমার সেম, সেম কি প্যান্থেরা, PANTHERA, প্যান্থেরা। একজনের ক্ষেত্রে আসছে লিও, লিও মানে মনে রাখবে, এটা তো শর্ট ট্রিক্স আছে, লিও মানে কি লায়ন, মানে লিওটা ডাইনোসর রিলেটেড রয়েছে, তো লায়ন মানে সিংহ হয়ে গেল। আর টাইগ্রিস, দেখো লিওন লায়নের সাথে আসছে, আর টাইগ্রিস, TIGRIS, টাইগ্রিস, এটা তোমার টাইগারের সাথে আসছে, মানে বাঘের, বাঘের বিজ্ঞানসম্মত নাম। ওকে, আর ময়ূর হচ্ছে প্যাভো ক্রিস্টাটাস, আর গিনিপিগের হচ্ছে ক্যাভিয়া পোর্সিলাস। এগুলো মনে রাখলেও পারো, না মনে রাখলে না পারো, ট্রাই করবে মনে রাখার। ওকে, তাহলে এইগুলো তোমার ছিল কি কিছু কিছু জীবের দ্বিপদ নামকরণের মধ্যে পড়েছে, তাহলে এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আজকে এখানে পর্যন্তই থাক, যেখানের মধ্যে আমরা দেখলাম ট্যাক্সোনমির পুরো ডিপার্টমেন্ট, আমরা পুরো ভাগ, ট্যাক্সোনমি কি, তার ডিভিশন কি, আমরা ট্যাক্সোনমিকে কি হিসেবে ভাগ করছি, এবং তার যে 7টা ভাগ রয়েছে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির আন্ডারে, কি কি রয়েছে তার মধ্যে। আর বিজ্ঞানী কেরালা সেলিনিয়াস, ইনি তো মহান এক্ষেত্রে, একদম এনার অবদান প্রচুর, অসীম, তাকে জনক বলা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল বিদ্যার। আর আর কি বললাম, 7টা স্টেপ, রাজ্য, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, বা কিপ পট ক্লিন আর ফ্যামিলি গেট সিক, ইংলিশ টার্মটা মনে রাখলে এটা ইম্পর্টেন্ট। এটা প্রথমে দেখবে, প্রজাতিটা মনে রাখবে একদম সিম্পল, যে কোনো জীব থেকে আলাদা জায়গায় করে ফেললাম, তখন সেটা প্রজাতির আন্ডারে পড়েছে, এবার তার সমষ্টি 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 করে যাচ্ছে। আরেকটা জিনিস বলেছিলাম যে এই দুটো মনে রাখবে একটু, যেহেতু বইতে আলাদা করে দেওয়া রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট আমের ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে, হোমোস্যাপিয়েন্স আর তোমার ম্যাগনিফেরা ইন্ডিকা। হুম, এগুলো পরে পড়বে, আরো আস্তে আস্তে খুব পরিচয় হয়ে যাবে এগুলোর সাথে, গুপ্তবীজি, ব্যক্তবীজি, দ্বিবীজপত্রী, একবীজপত্রী, এগুলো তো পরবর্তীকালে আসবেই, আগেও দেখেছো এইতে। আর হিমালয়ের ক্ষেত্রে দেখে নেবে একটু, বিপদ নামকরণ রয়েছে, নিয়মাবলী, এগুলো। তো আজকে ভিডিও পর্যন্তই, কোনো ডাউট থাকলে কমেন্ট করবে, আর নেক্সট পার্টে আমাদের নেক্সট ভিডিও দেখা হবে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে দিও, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিও পর্যন্তই, বাই, থ্যাংক ইউ।